কি হঠাৎ এত ঝড় বৃষ্টি কেন? আমি যে এই বাঁশের বাড়ি সামলাতেই পারছি না। যাই বলিস ভাই, আমাদের মাধবের বাঁশির সুর কিন্তু অপূর্ব। শুনলে একেবারে প্রাণ জড়িয়ে যায়। হ্যাঁ, ওর তো একটাই কাজ, সারাদিন বাঙ্গালের মতো ঘুরে ঘুরে বেড়ানো আর এই নদীর পাড়ে বসে বাঁশি বাজানো। বাবার এত জমি থাকতে কোনোদিন মাঠে গিয়ে নাঙল টানতে দেখেছিস? এইভাবে তার পেট চলে না। চল আমরা আমাদের কাজে যাই। এই কথা বলে রঘু আর রতন সেখান থেকে চলে যায়। আর এই বাঁশি হচ্ছে তার একমাত্র সঙ্গী। আর তার এই বাঁশির সুরের নিত্য শ্রোতা হচ্ছে তার প্রাণ প্রিয় ধবলি গাই। কোনো কাজে মাধবের তেমন মন বসে না। না, অনেক দেরি হয়ে গেছে। আজ আমি চলি গো ইরাবতী নদী, কাল আবার আসবো। জানো, তোমার পাশে বসে বাঁশি বাজালে আমার বাড়ি ফিরতে মনই চায় না। কিন্তু তাহলে তো বাবা খুব রাগারাগি করবে। আজ আমি চলি গো। এইভাবেই মাধবের দিন কাটতে থাকে। সারা দিন সে ভবঘুরের মতো গ্রামে ঘুরে ঘুরে বেড়ায়। এমনই একদিন গিন্নি, তোমার ছেলেকে বলো এমন করে ঘুরে ঘুরে বেড়ালে পেট চলবে না। তোর বয়সের সব ছেলেরা চাষের কাজে তার বাবাদের সাহায্য করে, আর তুই, আমি তোকে আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা আর নিজের ব্যবস্থা নিজে করে নে। সে তার বাঁশি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর তাকে বেরিয়ে যেতে দেখে ধবলি গাইও গোয়াল থেকে দড়ি ছিঁড়ে তার পিছু পিছু যায়। কারণ সে মাধবকে কখনো একা ছাড়ে না। ইরাবতী নদীর ধারে মন খারাপ করে বসে থাকে। আমি আর বাড়ি ফিরে যাব না। বাবা আমাকে একটুও বোঝে না, এমনকি গ্রামের লোকও আমাকে পছন্দ করে না। কেউ আমার সাথে কথাও বলে না। এমন সময় মাধব দেখতে পায় নদীতে বাঁশের ভেলা ভাসিয়ে কিছু লোক মাছ ধরতে যাচ্ছে। কি সুন্দর মাঝিরা ভেলা ভাসিয়ে মাছ ধরতে যাচ্ছে। আচ্ছা ইরাবতী নদী, আমি যদি একটি বাঁশের ভেলা বানিয়ে তার উপর বাড়ি তৈরি করে তোমার সঙ্গে থাকি, তাহলে কেমন হয়? যেমন কথা তেমন কাজ। মাধব সাথে সাথেই জঙ্গল থেকে বাঁশ কেটে একটি সুন্দর ভেলা তৈরি করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই বাঁশের ভেলার উপরে একটি শক্তপোক্ত বাঁশের বাড়ি তৈরি করে ফেলে। নদীর উপরে সেই ভেলার বাড়িতেই থাকতে শুরু করে আর মনের সুখে বাঁশি বাজায়। ঠিক তখন সেই নদী পথ ধরে যাচ্ছিল এক স্বর্ণ জলপরী। সে মাধবের বাঁশির সুর শুনে, আহা কি অপূর্ব বাঁশির সুর! এরপর স্বর্ণ জলপরী জল থেকে মাথা তুলে মাধবকে বাঁশি বাজাতে দেখতে পায় আর লুকিয়ে তার বাঁশি বাজানো শোনে। ওই ছেলেটি কি অপূর্ব বাঁশি বাজাচ্ছে, আর কি সুন্দর এই বাঁশির ভেলার বাড়িটা। কিন্তু এই ছেলেটাই বা কে? আর ও এখানে এমন নদীর উপর বাঁশের ভেলা বানিয়ে রয়েছে কেন? এইভাবেই দিন কাটতে থাকে। জলপরি প্রত্যেক দিন এসে লুকিয়ে মাধবের বাঁশির সুর শোনে। এমনই একদিন জলপরি বাঁশের বাড়ির কাছে এসে, ওই ছেলেটাকে তো আজকে তার বাঁশের বাড়িতে দেখছি না, মনে হয় কোথাও গেছে। আমি এই ফাঁকে আমার চুলটা একটু শুকিয়ে নিই। ঠিক সেই সময় মাধব জঙ্গল থেকে তার খাবার জন্য ফল পেড়ে বাঁশের বাড়ির কাছে ফিরে এসে দেখে এক অপরূপ সুন্দরী জলপরি। বাহ, কি অপরূপ সুন্দর! কে গো তুমি? কি সুন্দর তোমার রূপ! তোমার যে দেখি লেজও আছে, তার মানে কি তুমি সত্যি সত্যি জলপরি? মাধবকে দেখে স্বর্ণ জলপরি একটু ভয় পেয়ে যায়। ভয় পেও না গো জলপরি, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার বাঁশির সুর আমাকে মুগ্ধ করেছে। আমি রোজ লুকিয়ে লুকিয়ে তোমার বাঁশি বাজানো শুনি। সত্যি? তা লুকিয়ে লুকিয়ে কেন শোনো? তুমি তো আমার কাছেই এসে বাঁশির সুর শুনতে পারো। দাঁড়াও, আমি এক্ষুনি আমার বাঁশি বাজিয়ে তোমাকে শোনাচ্ছি। এরপর থেকে জলপরি আর মাধবের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। জলপরি রোজ এসে এই বাঁশের ভেলার বাড়িতে বসে মাধবের বাঁশি শোনে। সারা দিন তারা নানান গল্প করে। একদিন, আজ আমি চলি বন্ধু। তুমি এক্ষুনি চলে যাবে? এই তো কিছুক্ষণ আগেই এলে। আসলে আজ আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? এই কথা?
দাঁড়াও, আজ আমি তোমাকে স্থলভাগের একটি দারুণ জিনিস খাওয়াবো। জলপরি, এটা একবার পান করে দেখো। এটা কি? এটা হলো আমার ধবলি গায়ের দুধ। তুমি খেয়েই দেখো না, তোমার দারুণ লাগবে। এরপর জলপরি সেই পাত্রের সব দুধ খেয়ে নেয় আর বলে, কি অপূর্ব স্বাদ এই দুধের। হ্যাঁ জলপরি, এই দুধের যেমন স্বাদ তেমনই পুষ্টিকর। চলো বন্ধু, আজ আমি তোমাদের এই বাঁশের বাড়ি করে সমুদ্রের মাঝে বেড়াতে নিয়ে যাই। সমুদ্রের মাঝে? কিন্তু জলপরি। কোনো কিন্তু না, আমি আছি তো, তুমি চলোই না। এরপর জলপরি দড়ি ধরে বাঁশের বাড়িটিকে টেনে এগিয়ে নিয়ে যেতে থাকে। মাধব ও ধবলি গাই সেই বাঁশের বাড়ি করে সমুদ্র ভ্রমণে বেরোয়। সমুদ্রের দৃশ্য দেখে মাধব অবাক হয়ে যায়। ওরে বাবা রে, আমি হার মানছি, থামো থামো। আর এই সব দৃশ্য দূর থেকে দেখতে থাকে আর এক জলপরি মুক্তমালা। এরপর সারাদিন শেষে যখন স্বর্ণ জলপরি তার জলরাজ্যে ফিরে যায়। দাঁড়াও, তুমি কোথায় গিয়েছিলে? আমি তো একটু নদীর পাড়ে। চুপ করো। মুক্তমালা তোমাকে এক মানুষের সাথে বন্ধুত্ব করতে দেখেছে। তুমি জানো না আমরা মনুষ্য জাতিকে দেখা দিই না? তারা যদি আমাদের এই মণিমুক্ত আর এই জলরাজ্যের খোঁজ পায়, তারা আমাদের উপর আক্রমণ করতে পারে। কিন্তু পিতা, আমার বন্ধু এমন নয়। স্তব্ধ হও তুমি। আজ থেকে তুমি এই মহলেই বন্দী থাকবে। এই মহলের বাইরে তোমার বেরোনো বন্ধ। এরপর থেকে জলপরি আর মাধবের সাথে দেখা করতে আসে না। মাধব প্রতিদিন তার জন্য অপেক্ষা করে থাকে। এরপর একদিন হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। তার সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত। প্রচণ্ড ঝড়ে মাধবের বাঁশের বাড়ি দুলতে থাকে। এ কি, হঠাৎ এত ঝড় বৃষ্টি কেন? আমি যে এই বাঁশের বাড়ি সামলাতেই পারছি না। ঝড়ের দমকা হাওয়ায় মাধবের বাঁশের বাড়ি নদীর জলে ভাসতে ভাসতে সমুদ্রের দিকে চলে যায়। তারপর ঝড়ের বেগে মাধব আর ধবলি দুজনেই সমুদ্রের জলে পড়ে যায়। ধবলি, তুই নিজেকে সামলা। বাঁশের ভেলার সাথে তুই সাঁতরাতে থাক। ঠিক তখনই স্বর্ণ জলপরি এসে তার হাতটা ধরে। এ কি বন্ধু, তোমার এই অবস্থা কি করে হলো? তুমি এসেছো জলপরি? এতদিন তুমি কোথায় ছিলে? আমার কাছে আসতে না কেন? সব বলবো তোমাকে। এখন আমি তোমাকে যা বলছি তুমি শুধু তাই করো। এরপর জলপরি তার চুল থেকে জাদু মুক্ত বের করে জাদু করতেই তারা তিনজনে একসাথে অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় জলপরি মাধব ও তার ধবলি গাইকে নিয়ে কোথায় গেল? যদি এর পরবর্তী গল্প তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট লিখে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।